লেয়ার থাকে সেলের। উদাহরণগুলো হচ্ছে মনে রাখবেন, যেরকম হচ্ছে মাসল টিস্যু, কানেকটিভ টিস্যু, এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং নার্ভাস টিস্যু। এখানে থাকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ক্যাপিলারি। এরপরে আসবো আমরা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এদের যে বেসমেন্ট মেমব্রেনটা, তার মধ্যে কিছু ছোট ছোট পোর আছে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে, এবং মেমব্রেনের মধ্যে কিছু ছোট ছোট পোর আছে যেটা দিয়ে বিভিন্ন কিছু ট্রান্সফার বা এক্সচেঞ্জ হইতে পারে। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কোথায় কোথায় থাকে, শর্ট ফর্ম মনে রাখবো আমরা বাইক দিয়ে। ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ব্রেনের পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন করয়েড প্লেক্সাস, যেটা আমরা একটু আগে দেখে আসছি। করয়েড প্লেক্সাস থেকে আমাদের কি আসে, সিএসএফ আসে, এপেন্ডাইমাল সেল থাকে এখানে, রাইট। সো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি বা ভিসেরাল ক্যাপিলারি যেটা থাকে হচ্ছে আমাদের চারটা জায়গায়: ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইনে থাকে হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, এন্ডোক্রাইনে থাকে হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির চারদিকে একটা ডায়াফ্রাম বা হচ্ছে একটা আবরণী থাকে বা একটা বেসমেন্ট মেমব্রেন থাকে। তবে একটা স্ট্রাকচার আছে যেখানে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আছে কিন্তু কোনো ডায়াফ্রাম নাই। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম, লিখে রাখেন এটা। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম পাওয়া যায় হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারিতে। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম পাওয়া যায় গ্লোমেরুলার ক্যাপিলারি। লিখছি আমরা, এটার পাশে এসবিএ লিখে রাখেন, এটা এসবিএ তে আসছে। আরেক ধরনের ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল ক্যাপিলারি। এখানে এর কোনো বেসমেন্ট মেমব্রেনই নাই, আর ক্যাপিলারিটাও ডিসকন্টিনিউয়াস, বড় বড় ফাঁক ফোকর আছে। এর ফলে এখান দিয়ে অনেক কিছু এক্সচেঞ্জ হইতে পারে। সো যে সমস্ত জায়গায় আমাদের কোনো কিছু এক্সচেঞ্জ হওয়া দরকার র্যাপিডলি, সেই সমস্ত জায়গায় আমাদের এই সাইনোসয়েডাল ক্যাপিলারি থাকে। যেমন লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, স্প্লিন, অ্যাডেনোহাইপোফাইসিস বা অ্যান্টেরিয়র পিটুইটারি। এছাড়া হচ্ছে বোন ম্যারো। শর্ট ফর্ম মনে রাখার জন্য সাইনাস ল্যাব বা সায়েন্স ল্যাব, যেটা আপনি মনে রাখতে চান। এস ফর স্প্লিন, ল্যাব দিয়ে হচ্ছে লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাডেনোহাইপোফাইসিস এবং বোন ম্যারো। এগুলা থাকে হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি, যেখানে হচ্ছে বড় বড় পার্টিকেল এক্সচেঞ্জ হয়, এবং সাইনোসয়েডাল ক্যাপিলারিতে কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না। পেজ নাম্বার 102 তে আসেন। প্রিভিয়াস কোয়েশ্চেনের উপরে দেখেন বক্সের নিচে চারটা লাইন আছে ছোট ছোট, এই লাইনগুলোকে দাগ দেন। পেজ নাম্বার 102, প্রিভিয়াস কোয়েশ্চেনের উপরে চারটা লাইন আছে, দাগ দেন এগুলাকে। এবার চলে আসবো আমরা আরেকটা সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। এখান থেকে আমাদের মূলত লাগবে হচ্ছে কোনটা কন্ডাক্টিং জোন আর কোনটা রেসপিরেটরি জোন। পাশের চার্টে দেখেন লেখা আছে আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন, অর্থাৎ এখানে কোনো ধরনের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। রেসপিরেটরি জোন হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই, এই চারটা লেয়ার, এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এজন্য এটাকে বলা হয় রেসপিরেটরি জোন। উপর থেকে আস্তে আস্তে নিচে নামবে, সেলগুলো আস্তে আস্তে শর্টার হয়। সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার থাকে ট্রাকিয়াতে, আস্তে আস্তে কিউবয়েডাল হচ্ছে, আস্তে আস্তে সিম্পল স্কোয়ামাস হয়ে যায় অ্যালভিওলাইতে, উপর থেকে গ্র্যাজুয়ালি নামতে থাকে, এবং আস্তে আস্তে কার্টিলেজ নাই হয়ে যায়। এই টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাই পর্যন্ত কার্টিলেজ থাকে, এর নিচে কোনো কার্টিলেজ নাই। পাশাপাশি এই পেজে দেখেন রেসপিরেটরি এপিথেলিয়ামে 5 রকমের সেলের নাম দেওয়া আছে: সিলিয়েটেড কলামনার সেল, গবলেট সেল, ব্রাশ সেল, স্মল গ্র্যানিউল সেল, বেজাল সেল। 5টা সেলের নাম মনে রাখবেন। তার মধ্যে ব্রাশ সেলের ভিতরে দেখেন একটা বোল্ড অক্ষরে কথা লেখা আছে কেমোসেন্সরি রিসেপ্টর, এই কথাটাকে দাগ দেন। ব্রাশ সেলস আর কেমোসেন্সরি রিসেপ্টর। এরপরে চলে আসেন পেজ নাম্বার 105, অ্যালভিওলাই। অ্যালভিওলাইতে শুধু একটা কথাকেই দাগ দিবেন, সেটা হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন অর ব্লাড এয়ার ব্যারিয়ার। পাইছেন?
এখানে দেখেন কি কি আছে, 2 or 3 highly attenuated thin cell lining the alveolus, the fused basal lamina of these cells and at the capillary endothelial cell, thin endothelial cell of the capillary. ব্লাড এয়ার ব্যারিয়ার বা রেসপিরেটরি মেমব্রেন কি কি দিয়ে তৈরি মুখস্থ রাখতে হবে, ডাবল স্টার। রেসপিরেটরিতে এর চেয়ে বেশি কিছু আর লাগবে না আমাদের। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, পেজ নাম্বার 106 এ আসেন, টাইপস অফ সেল লাইনিং দ্য লাং অ্যালভিওলাই। 5টা সেল আছে, নামগুলো জানবেন। এর মধ্যে দেখেন টাইপ 2 সেল থেকে আসে সারফেক্টেন্ট, টাইপ 2 নিউমোসাইট থেকে হচ্ছে প্রোডিউস অ্যান্ড সিক্রেট সারফেক্টেন্ট। এটার পাশে টান দিয়ে এসবিএ লিখে রাখেন। টাইপ 2 নিউমোসাইট থেকে আসে হচ্ছে সারফেক্টেন্ট, এটা এসবিএ তে আসে। এবার চলে আসবো আমরা লিমফ্যাটিক অর্গানে। আমাদের বডিতে লিমফ্যাটিক অর্গান দুই রকমের আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিকে সেন্ট্রালও বলা হয়, সেকেন্ডারিগুলোকে পেরিফেরালও বলা হয়। প্রাইমারি হচ্ছে মূলত বোন ম্যারো এবং থাইমাস। সেকেন্ডারি অনেকগুলো আছে, স্প্লিন আছে, লিম্ফ নোড আছে, আমাদের হচ্ছে সলিটারি নোডিউল, টনসিল, অ্যাপেন্ডিক্স, পিয়ার্স প্যাচ, এগুলো আছে। আমাদের যেগুলো প্রাইমারি লিমফয়েড অর্গান, এদের মেইন কাজ হচ্ছে বি সেল এবং টি সেল প্রোডাকশন করা এবং ম্যাচুরেশন করা। সেকেন্ডারি গুলো কোনো প্রোডাকশনে যায় না, ওদের কাজ হচ্ছে এদেরকে মেইনটেইন করা বা এদেরকে থাকার একটা জায়গা দেওয়া, ওইখান থেকে ওরা বিভিন্ন কিছু ডিসপ্যাচ হয়। প্রাইমারি লিমফয়েড অর্গানগুলো কখনোই অ্যান্টিজেনের সংস্পর্শে আসে না, আসে হচ্ছে সেকেন্ডারি গুলো। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লিমফয়েড টিস্যু, এটা একটা রিডিং দিয়ে রাখবেন। এরিয়া হোয়ার লিমফ্যাটিক সাপ্লাই অ্যাবসেন্ট, ট্রিপল স্টার, যেরকম অ্যাভাস্কুলার স্ট্রাকচার, ব্রেইন, স্পাইনাল কর্ড, স্প্লিনিক পাল্প, বোন ম্যারো, এগুলাতে কোনো আমাদের লিমফ্যাটিক ভেসেল নাই। উপরে ডান দিকে কোনায় দেখেন হচ্ছে একটা বক্স আছে, লিমফ্যাটিক সেল কি কি আছে আমাদের, টি সেল, বি সেল, ম্যাক্রোফেজ এবং এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল, এরা হচ্ছে আমাদের লিমফ্যাটিক সেল। মল্ট সেল কথাটা একটা দেখেন আছে, মল্ট কথাটার মানে হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিমফয়েড অর্গান, লিমফয়েড টিস্যু। মিউকোসা অ্যাসোসিয়েটেড লিমফয়েড টিস্যু হচ্ছে মল্ট। এই মল্ট সেল কি কি আছে, প্লাজমা সেল, লিমফোসাইট এবং ম্যাক্রোফেজ। মল্টের ফুল ফর্ম হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিমফয়েড টিস্যু। এবার এগুলোর বর্ণনায় চলে আসি। প্রথমে হচ্ছে আমাদের থাইমাস। থাইমাস ডিউরিং বার্থ থেকে আসে, পিউবার্টিতে সবচেয়ে বড় হয়, আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট করে যায়। থাইমাসের যদি আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার চিন্তা করি, থাইমাসকে আমরা কর্টেক্স এবং মেডুলা এই দুই ভাগে ভাগ করতে পারি। থাইমাসের আস্তে আস্তে হচ্ছে কর্টেক্স দিকে, যত মেডুলার দিকে আসবো তত আমরা দেখবো এটা লাইটলি স্টেইনিং হচ্ছে। থাইমাসের কর্টেক্সে থাকে হচ্ছে ইম্যাচিউর টি সেল বা যেটাকে আমরা বলি থাইমোসাইট, ইম্যাচিউর টি সেল। আস্তে আস্তে যত মেডুলার দিকে আসে সেটা ম্যাচিউর হয়, ম্যাচিউর টি সেলে কনভার্ট হয়। সো থাইমাসের কর্টেক্সে থাকে ইম্যাচিউর টি সেল বা থাইমোসাইট, থাইমাসের কর্টেক্সে থাকে হচ্ছে ম্যাচিউর টি সেল। ওকে, এছাড়া থাইমাসের কর্টেক্সে হচ্ছে এই টি সেলগুলোকে ম্যাচিউর হওয়ার জন্য কিছু হচ্ছে আমাদের এনজাইম থাকে, যেগুলো কোথায় পাওয়া যায়, থাকে হচ্ছে আমাদের মেডুলাতে। টি সেল থেকে টি সেল মানে থাইমাসের কর্টেক্স থেকে ইম্যাচিউর টি সেলগুলো যখন মেডুলার দিকে আসে, আস্তে আস্তে ম্যাচিউর হয়, এই মেডুলাতে কিছু হচ্ছে হরমোন থাকে, যার ফলে এই ম্যাচুরেশনটা সম্ভব হয়। হরমোনগুলোর নাম কি, পেজ নাম্বার 109 দেখেন আছে, থাইমোসিন, সিরাম থাইমিক ফ্যাক্টর এবং থাইমোপয়েটিন। এই হরমোন তিনটার নাম দাগ দেন। পেজ নাম্বার 108 দেখেন, মেডুলাতে একটা স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা বলি হ্যাসেলস কর্পাসল। এই কথাটা দাগ দেন, পরীক্ষায় অনেক সময় আসে। হ্যাসেলস কর্পাসল কোথায় অবস্থিত, থাইমাসের মেডুলাতে, এটা মনে রাখবেন, নট থাইমাসের কর্টেক্সে। থাইমাস থেকে আমাদের এতটুকুই লাগবে। যেটা বললাম, কর্টেক্সে থাকে হচ্ছে ইম্যাচিউর টি লিম্ফোসাইট,
এপিথেলিয়াল, রেটিকুলার সেল এবং ম্যাক্রোফেজ। মেডুলায় থাকে হচ্ছে ম্যাচিউর টি লিম্ফোসাইট, ওই দুইটা থাকেই, পাশাপাশি হেসেস কর্পাসও থাকে। ফাংশন, থাইমোসিন, সিরাম থাইমিক ফ্যাক্টর এবং পয়েটিন এগুলা প্রোডাকশন করে। এবং নিওনেটাল লাইফে গ্রোথের জন্য থাইমাস অবশ্যই দরকার। এবার আসবো লিম্ফ নোড। লিম্ফ নোড দেখতে বিন শেপ অথবা কিডনি শেপ। এখানে হচ্ছে আর্টারি এবং লিম্ফেটিক ভেসেল ঢুকে নার্ভ এবং ভেইন গুলো বের হয়। লিম্ফ নোডে বি সেল এবং টি সেল দুইটাই থাকে, ঠিক আছে? তো কোথায় কোনটা থাকে সেটা হচ্ছে মেইন বিষয়। এটা যদি একটা আমরা লিম্ফ নোড কল্পনা করি বা লিম্ফ নোড চিন্তা করি, সেকশন করা, এটা হচ্ছে তার কর্টেক্স, এটা তার কর্টেক্স পুরাটা, এটা তার প্যারাকর্টেক্স, এটা তার মেডুলা। এর মধ্যে এই কর্টেক্সে থাকে হচ্ছে আমাদের বি সেল, এই কর্টেক্সে থাকে হচ্ছে বি সেল, এই প্যারাকর্টেক্সে থাকে হচ্ছে টি সেল, মেডুলায় থাকে আবার বি সেল। শর্ট ফর্ম মনে রাখবেন বিটিবি। কর্টেক্সে থাকে হচ্ছে আমাদের বি সেল বা বি লিম্ফোসাইট, প্যারাকর্টেক্সে থাকে টি লিম্ফোসাইট এবং আবার মেডুলায় থাকে হচ্ছে বি লিম্ফোসাইট। মূলত এই প্রশ্নগুলাই বেশি আসে যে লিম্ফ নোডের কোথায় কোনটার অ্যাকুমুলেশন বেশি। একটা লিম্ফ নোডে টি সেল অ্যাকুমুলেটেড হয় হচ্ছে তার প্যারাকর্টেক্সে, বাকি আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা দুই জায়গাতেই বি সেলের অ্যাকুমুলেশন বেশি থাকে। জাস্ট এতটুকু জানলেই চলবে এখান থেকে। এরপরে চলে আসবো আরেকটা লিম্ফেটিক অর্গান, তার নাম হচ্ছে স্প্লিন। স্প্লিনে কোনো কর্টেক্স মেডুলা নাই, স্প্লিনে আছে হচ্ছে ক্যাপসুল আর হচ্ছে ট্রাবেকুল। এই ট্রাবে বা হচ্ছে আমাদের স্প্লিনিক পাল্প। এই ক্যাপসুল তো ক্যাপসুলেই, এটা নিয়ে কোনো বলার কিছু নাই। এর ভিতরে থাকে স্প্লিনিক পাল্প থাকে, পাল্পগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হোয়াইট পাল্প আর একটা হচ্ছে রেড পাল্প। এর মধ্যে হোয়াইট পাল্প থাকে হচ্ছে আমাদের 25% আর হোয়াইট পাল্প থাকে 25%, রেড পাল্প থাকে 75%। যদি হোয়াইট পাল্প চিন্তা করি, হোয়াইট পাল্পে মূলত হচ্ছে একটা আর্টারি বা একটা ক্যাপিলারি থাকে। এই ক্যাপিলারির চারদিকে হচ্ছে পেরি আর্টারিওলার শীথ থাকে, পেরি আর্টারিওলার লিম্ফয়েড শীথ বলে বা প্যালস বলে, এটা থাকে। এবং একটা হচ্ছে নোডিউল থাকে, এটা হচ্ছে আমাদের লিম্ফয়েড নোডিউল বলে। সো হোয়াইট পাল্পের মেইন স্ট্রাকচার হচ্ছে একটা পেরি আর্টারিওলার লিম্ফোয়েটিক শীথ বা প্যালস, আর হচ্ছে একটা নোডিউল থাকে। ছবিটা দেখলে বুঝবেন, এই যে এটা একটা আর্টারি, এর চারদিকে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ বা প্যালস এবং একটা লিম্ফেটিক নোডিউল। এই হচ্ছে মূলত আমাদের হোয়াইট পাল্প। বুঝা গেছে? এর মধ্যে এই পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথে থাকে হচ্ছে আমাদের টি সেল, আর এই লিম্ফেটিক নোডিউলে থাকে মূলত হচ্ছে আমাদের বি সেল। এতটুকু ক্লিয়ার? এটা হচ্ছে হোয়াইট পাল্পের কম্পোজিশন। এবার আসি রেড পাল্পে। রেড পাল্পে থাকে হচ্ছে আমাদের দুই ধরনের সার্কুলেশন, একটা হচ্ছে ওপেন সার্কুলেশন, একটা হচ্ছে ক্লোজড সার্কুলেশন। রেড পাল্পে যেটা হয় কি, আমাদের এই আর্টারিগুলা খেয়াল করে দেখেন, মাথাগুলা খোলা, ব্লাড এখানে এসে সরাসরি এই পাল্পের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে রেড পাল্প। দুই রকম হতে পারে, এক, ব্লাড বাইরে আসছে, এখানে যে কাজগুলো করার, স্প্লিনে মূলত কি হয়, স্প্লিন হচ্ছে আমাদের ব্লাড সেলগুলোর কবরস্থান, সহজ কথা। এখানে এসে যতগুলো ব্লাড এক্সপায়ার্ড হয়ে গেছে ব্লাড সেলগুলো সবগুলো এখানে এসে জমা হয়,
পরবর্তীতে এখান থেকে ডিসইন্টিগ্রেট হয়ে আস্তে আস্তে বিভিন্ন উপাদানে ছড়িয়ে পড়ে। সো ব্লাড আসছে, আসার পরে এখানে হচ্ছে সেলগুলা ডিপোজিট হচ্ছে, তার কাজ হচ্ছে, হওয়ার পরে ব্লাড আবার এই সাইনোসয়েডাল ক্যাপিলারির মাধ্যমে, সাইনোসয়েডাল ভেইনের মাধ্যমে ঢুকে বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে ওপেন সার্কুলেশন। সো ওপেন সার্কুলেশনে আমরা কি কি পাচ্ছি? ব্লাড আর্টারিওলের মাধ্যমে আসবে, ওপেন সার্কুলেশন। ব্লাড আর্টারিওলের মাধ্যমে আসবে, এসে আমাদের হচ্ছে স্প্লিনিক কর্ড বা স্প্লিনিক পাল্পে ছড়িয়ে যাবে। স্প্লিনিক কর্ড বা স্প্লিনিক পাল্পে ছড়িয়ে যাবে, সেখান থেকে সাইনোসয়েডে যাবে, সেখান থেকে চলে আসবে হচ্ছে ভেইনে। এগুলো হচ্ছে স্প্লিনিক পাল্পগুলো, এখানে এসে ব্লাড ছড়াবে। এগুলো হচ্ছে সাইনোসয়েডাল ক্যাপিলারি, যেটা একটু আগে পড়ে আসছি আমরা, স্প্লিনে সাইনোসয়েডাল ক্যাপিলারি থাকে। সো আর্টারির মাধ্যমে আসছে, পাল্পে ছড়িয়ে যাচ্ছে স্প্লিনিক কর্ডে, এখান থেকে সাইনোসয়েডাল ক্যাপিলারিতে ঢুকবে, ভেইনের মাধ্যমে চলে যাবে। এতটুকু বোঝা গেছে? এটা হচ্ছে ওপেন সার্কুলেশন। আর এটা হচ্ছে ক্লোজ সার্কুলেশন। ব্লাড আর্টারির মাধ্যমে আসতেছে, এই সাইনোসয়েডের মাধ্যমে এখানে যা এক্সচেঞ্জ করতেছে, করে আবার ভেইনের মাধ্যমে চলে যাচ্ছে। এটা হচ্ছে তার ক্লোজড সার্কুলেশন। এই দুইটা বিষয় হয় হচ্ছে আমাদের রেড পাল্পে। রেড পাল্পে মূলত তিনটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্প্লিনিক কর্ড বা স্প্লিনিক পাল্প। এই যে মাঝের যত লাল জিনিসপত্র আছে পুরোটাই হচ্ছে স্প্লিনিক কর্ড বা স্প্লিনিক পাল্প। এরপরে হচ্ছে সাইনোসয়েড বা সাইনোসয়েডাল ক্যাপিলারি, এগুলো হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ক্যাপিলারি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্টেভ সেল বা এক ধরনের আবরণযুক্ত সেল, যারা হচ্ছে মূলত এটাকে আবরণ করে রাখে। এগুলা হচ্ছে আমাদের এই স্টেভ সেলগুলা। বোঝা গেছে? স্প্লিনিক যা হচ্ছে আমাদের রেড পাল্প, তিনটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টেভ সেল যেটা আবরণ থাকে, একটা হচ্ছে সাইনোসয়েড, আর একটা হচ্ছে স্প্লিনিক কর্ড বা পাল্প। সার্কুলেশন গুলো বোঝা গেছে, কোনটা ওপেন কোনটা ক্লোজ? এতটুকুই লাগবে এখানে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টি সেল কোথায় থাকে, বি সেল কোথায় থাকে। টি সেল বি সেল দুইটাই বেশি থাকে আছে আমাদের রেড পাল্প, হোয়াইট পাল্পে। এর মধ্যে টি সেল থাকে হচ্ছে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ বা প্যালসে, বি সেল থাকে হচ্ছে লিম্ফেটিক নোডিউলে। এরপরে চলে আসবো আমরা পেজ নাম্বার 116, স্কিন। স্কিনের যে অ্যাপেন্ডেজ গুলো আছে এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেয়ার্স অফ এপিডার্মিস। আমরা জানি স্কিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস।
এপিডার্মিস অংশটা আসে হচ্ছে এক্টোডার্ম থেকে, ডার্মিস আসে হচ্ছে আমাদের মেজোডার্ম থেকে। আমাদের জন্য এখান থেকে লাগবে মূলত লেয়ার্স অফ এপিডার্মিস। 5টা লেয়ার আছে, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম বেজালি। শর্ট ফর্ম মনে রাখতাম আমরা, কার লাল গাড়িতে ছিলে বসা। কার? কর্নিয়াম লাল, লুসিডাম গাড়ি, গ্র্যানুলোসাম ছিলে, স্পাইনোসাম বসা, বেজালি। এটা হচ্ছে স্কিনের 5টা লেয়ার। ওরাল ক্যাভিটি বা ওরাল মিউকোসার যে লেয়ার আছে, এখানে একটা লেয়ার কম থাকে, কোনটা? স্ট্রেটাম লুসিডাম, এই লেয়ারটা থাকে না, বাকি 4টা থাকে। তো সেটা আমরা মনে রাখবো, কার গাড়িতে ছিলে বসা। ওকে, এখান থেকে এতটুকু হইলেই চলবে। আমাদের স্কিন থেকে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাপেন্ডেজেস অফ স্কিন। পেজ নাম্বার 118-এ আসেন। অ্যাপেন্ডেজেস অফ স্কিন, হেয়ার, নেল, সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড কোথায় বেশি কোথায় কম এগুলো আমরা একবার দাগায় আসছি। এখানেও একটা বক্স আছে, এটাও ট্রিপল স্টার দেন। ওরাল ক্যাভিটিতে বা বাক্কাল মিউকোসাতে সাদা সাদা স্পট যুক্ত যে সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে, এগুলোকে কি বলে? ফোরডাইসেস স্পট। গুড, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে সেবাসিয়াস গ্ল্যান্ড সিচুয়েটেড ইন দা বাক্কাল মিউকোসা, এটা কি নামে পরিচিত, বা ফোরডাইসেস স্পট এক ধরনের কি ধরনের গ্ল্যান্ড, এরকম অনেকভাবেই আসে। এবার চলে আসবো আমরা এলিমেন্টারি সিস্টেমে। এখান থেকে পড়ার জিনিস খুবই কম। একটা দেখেন বক্স আছে, হিস্টোলজিক্যাল লেয়ার অফ ট্র্যাক্ট, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলাস এবং সেরোসা। এই বক্সটাকে দাগ দেন। এখানে 2 ধরনের প্লেক্সাসের নাম আছে। সাব মিউকোসায় আছে দেখেন হচ্ছে অটোনমিক প্লেক্সাস বা হচ্ছে মিজনার্স প্লেক্সাস, আর মাস্কুলারিস মিউকোসাতে আছে হচ্ছে মায়ান্টারিক প্লেক্সাস। নিচে একটা লাইন লেখেন, যদি কারো কনজেনিটালি এই নার্ভ প্লেক্সাসগুলো অ্যাবসেন্ট থাকে বা কনজেনিটাল অ্যাবসেন্স অফ নার্ভ প্লেক্সাস ইন এলিমেন্টারি ট্র্যাক্ট, এর ফলে একটা ডিজিজ হয় যার নাম হচ্ছে হার্শপ্রাং ডিজিজ। বানানটা লিখে দেই, HRIPRUNG, হার্শপ্রাং ডিজিজ। এই ডিজিজে ম্যাক্সিমাম টাইমেই কনস্টিপেশন হয় পেশেন্টের, কারো কারো ক্ষেত্রে ক্রনিক ডায়রিয়া বা এই ধরনের প্রবলেম থাকতে পারে। এটা যদি হচ্ছে কারো কনজেনিটালি এলিমেন্টারি ট্র্যাক্টের এই নার্ভ প্লেক্সাসগুলো অ্যাবসেন্ট বা কম থাকে, তাহলে এই হার্শপ্রাং ডিজিজটা হয়। এরপর চলে আসবে পেজ নাম্বার 121, লিঙ্গুয়াল প্যাপিলা, ইনফিনিটি স্টার টপিক। টাং, টিএমজে, বাক্কাল মিউকোসা, প্যারোটিড গ্ল্যান্ড বা এই ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলা বিষয়ক যা জিনিসপত্র আছে সেটা যে টপিকেরই হোক, এগুলো একদম ঝাড়া মুখস্থ থাকা আমাদের জন্য ফরজ। এগুলা ভুল করা মানে কবিরা গুনাহ, এটা মাথায় রাখবেন। এবং পরীক্ষায় এগুলা আসবেই, যদি ভুল করেন পরে নিজেরা আপনার থাপড়াইতে ইচ্ছা হবে। সো ভালো করে পড়তে হবে এগুলা। আমাদের 4 রকমের মেইন প্যাপিলা আছে, ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম, ফলেট এবং সার্কামভ্যালেট বা ভ্যালেট। কোনটা কোথায় অবস্থিত পেজ নাম্বার 122-তে আছে, দেখেন বক্সটা পুরোটা ভালো করে পড়বেন। এবং এর মধ্যে মনে রাখবেন আমাদের একটা প্যাপিলা আছে যেটাতে কোনো টেস্ট বার্ড নাই, এটা কোনটা? ফিলিফর্ম। এটা হাইলি ক্যারাটিনাইজড থাকে হচ্ছে ডরসাম অফ দ্য টাঙে। ফিলিফর্ম প্যাপিলায় কোনো ধরনের আমাদের টেস্ট বার্ড থাকে না। এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট, এসবি লিখে রাখেন। এরপর আসবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে লিভার। লিভার এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। হিস্টোলজিক্যালি লিভারকে আমরা 3টা রকমের লোবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাসিক লোব, যেটাকে আমরা অ্যানাটমিক্যাল লোব বলি, আরেকটা হচ্ছে পোর্টাল লোব, আরেকটা হচ্ছে হেপাটিক অ্যাসাইনাস। প্রথমটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল লোব, পরের দুটাকে আমরা বলি ফাংশনাল অর ফিজিওলজিক্যাল লোব। কোনটার কাজ কি? নর্মালি আমরা জানি আমাদের লিভারের সেলগুলা হচ্ছে হেক্সাগোনাল শেপ হয়, এবং এখানে কোনটা থেকে কি যাচ্ছে সে অনুযায়ী ভাগ করা।
অ্যানাটমিক্যাল লোবটা ভাগ করা হয়েছে হচ্ছে লিভার ব্লাড কোথা থেকে ড্রেন করে সেই অনুযায়ী। একটা সেন্ট্রাল ভেইন থাকবে, তার 6 দিকে 6টা ট্রায়াড থাকবে, প্রত্যেকটা ট্রায়াডে একটা পোর্টাল ভেইন, একটা ক্যাপিলারি আর একটা লিম্ফেটিক ভেসেল থাকবে, যারা হচ্ছে এখানে পুরোটাই ব্লাড সাপ্লাই দেয়। সেখান থেকে ব্লাডটা চলে আসে সেন্ট্রাল ভেইনে, আর এই সেন্ট্রাল ভেইনের মাধ্যমে লিভার থেকে ব্লাড ড্রেইন হয়। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল লোবিউলের বৈশিষ্ট্য, অর্থাৎ ব্লাড কিভাবে ড্রেইন হচ্ছে সেটা। এটা হেক্সাগোনাল শেপ। এরপরে আরেকটা ভাগে করতে পারি, সেটা হচ্ছে আমাদের পোর্টাল লোবিউল বলি, যেটাকে আরেক নাম হচ্ছে নিউট্রিশনাল লোবিউল। পোর্টাল লোবিউলের আরেক নাম হচ্ছে নিউট্রিশনাল লোবিউল। এখানে মেইন কনসার্ন হচ্ছে হেপাটোসাইট বা সেল থেকে বাইলটা কিভাবে যাচ্ছে, হেপাটোসাইট থেকে বাইলটা কিভাবে যাচ্ছে। এটা আমরা একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি, যার সেন্ট্রালে আছে একটা ট্রায়াড, 3 দিকে 3টা সেন্ট্রাল ভেইন। এই হেপাটোসাইট গুলো থেকে বাইল এই ট্রায়াডের মাধ্যমে হচ্ছে ট্রান্সপোর্ট হয়, এজন্য এটার নাম নিউট্রিশনাল লোবিউল। আরেকটা আছে হচ্ছে মেটাবলিক লোবিউল, যেটা হচ্ছে আমাদের হেপাটিক অ্যাসাইনাস। এটা মূলত কনসার্ন হচ্ছে কোন অংশে ব্লাড সাপ্লাই বেশি, কোন অংশে কম, তার উপর। এখানে এটা হচ্ছে ডায়মন্ড শেপ, যেখানে পোর্টাল লোবিউলটা ছিল ট্রায়াঙ্গুলার শেপ, এটা হচ্ছে রম্বয়েড বা ডায়মন্ড শেপ। তার 2 কোণায় 2টা ট্রায়াড আছে যেখান থেকে ব্লাড সাপ্লাই হয়। সো যেহেতু এখানে ব্লাড সাপ্লাই বেশি, এখানে একটা জোন আছে যেখানে সবচেয়ে বেশি অক্সিজেনেটেড, তারপরে আরেকটা জোন মিডিয়ামলি অক্সিজেনেটেড, তারপরে আরেকটা জোন লেস অক্সিজেনেটেড। এই অক্সিজেনেটেড ব্লাড কোথায় বেশি কোথায় কম সেই অনুযায়ী আমরা 3টা জোনে ভাগ করে ফেলছি এটাকে। একটা সেন্ট্রাল জোন, জোন 1, একটা জোন 2 আর একটা জোন 3। এই আর কিচ্ছু না, জাস্ট 3টা শেপ মনে রাখবেন। অ্যানাটমিকের শেপ হচ্ছে হেক্সাগোনাল, এ মূলত কনসার্ন হচ্ছে ব্লাড কিভাবে ড্রেন হচ্ছে সেটা নিয়ে। 2 নাম্বার পোর্টাল শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার, এর মেইন কনসার্ন হচ্ছে বাইল কিভাবে ড্রেন হচ্ছে সেটা নিয়ে। 3 নাম্বার মেটাবলিক বা হচ্ছে হেপাটিক অ্যাসাইনাস, এটা শেপ হচ্ছে রম্বয়েড বা ডায়মন্ড শেপ, এর মেইন কাজ হচ্ছে কোথায় অক্সিজেনেটেড ব্লাড বেশি কোথায় কম সেটা নিয়ে। ব্যাস এতটুকুই, আর কিচ্ছু লাগবে না। এন্ডোক্রাইন থেকে হিস্টোলজিতে আমাদের কমই জিনিসপত্র লাগে, যেরকম ধরেন হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড থেকে মূলত 2টা কথা লাগবে আমাদের। প্রথম কথা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে 2 রকমের সেল থাকে, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল, একটা হচ্ছে ফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে আমাদের আসে হচ্ছে T3 এবং T4, যেটা হচ্ছে থাইরক্সিন এবং ট্রাইডোথাইরোনিন, আর প্যারাফলিকুলার সেল থেকে আসে হচ্ছে ক্যালসিটোনিন। জাস্ট এতটুকুই, আর কিচ্ছু লাগবে না। থাইরয়েড গ্ল্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এন্ডোক্রাইনের জন্য, বাট হিস্টোলজির জন্য নট মাচ ইম্পর্টেন্ট। অ্যাড্রেনাল গ্ল্যান্ড টুপির মতো বসে থাকে 2টা কিডনির উপরে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 3টা লেয়ারে। কি কি? জিএফআর দিয়ে মনে রাখতাম, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস। এর মধ্যে জোনা গ্লোমেরুলোসা থেকে আসে হচ্ছে আমাদের মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন, জোনা ফ্যাসিকুলাটা থেকে আসে হচ্ছে আমাদের গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল। এছাড়া জোনা রেটিকুলারিস থেকে গ্লুকোকর্টিকয়েডও আসে, সেক্স হরমোনও আসে। ওকে, এ ছিল কর্টেক্স। আর অ্যাড্রেনাল মেডুলা থেকে আসে হচ্ছে আমাদের ক্যাটেকোলামাইন। কি কি? এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন। জাস্ট এই কথাটাগুলা হইলেই হয়েছে। চলে আসবো হিস্টোলজি অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন 2টা অংশই আছে। এর মধ্যে এক্সোক্রাইন পোর্শন হচ্ছে 98%, আর আমাদের এন্ডোক্রাইন পোর্শন হচ্ছে মাত্র 2%, যেটা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন পোর্শন, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে 4 ধরনের সেল থাকে, আলফা সেল, বিটা সেল, গামা সেল এবং ডেল্টা সেল এবং পিপি সেল। আলফা থেকে আসে গ্লুকাগন, বিটা থেকে আসে ইনসুলিন, ডেল্টা থেকে আসে সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, আর পিপি সেল থেকে আসে হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। এতটুকু জানলেই চলবে। ইউরিনারি সিস্টেম, কিডনির হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি,
কিডনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আউটার রেনাল সাবস্টেন্স আর একটা হচ্ছে ইনার রেনাল সাইনাসেস। আউটার রেনাল সাবস্টেন্সকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। কিডনির যদি আমরা স্ট্রাকচারটা চিন্তা করি, এটা হচ্ছে একটা কিডনির স্ট্রাকচার, এর মধ্যে এটা হচ্ছে তার রেনাল ক্যালিস আর এই পুরাটা হচ্ছে তার আউটার রেনাল সাবস্টেন্স। এই আউটার রেনাল সাবস্টেন্সের মধ্যে এটুক তার কর্টেক্স, এই পিরামিডাল শেপ পুরো জিনিসটা তার মেডুলা। এই হচ্ছে তার বেসিক স্ট্রাকচার। কিডনিতে যখন কোনো কিছু হচ্ছে ট্রান্সফার হয় সেটা হচ্ছে ফিল্ট্রেশন হয় কোথায়? বোম্যান্স ক্যাপসুলে। এই বোম্যান্স ক্যাপসুলে যেটা থাকে এই পুরো স্ট্রাকচারটা, এর মধ্যে শুধুমাত্র আউটার কর্টেক্সে থাকে হচ্ছে আমাদের, শুধুমাত্র ইনার মেডুলাতে, ইনার মেডুলায় থাকে হচ্ছে আমাদের লুপ অফ হেনলি। বাকি আউটার কর্টেক্সে সব থাকে, প্রক্সিমাল কনভার্টেড টিবিউল, ডিস্টাল কনভার্টেড টিবিউল, কালেক্টিং ডাক্ট, যা আছে সব থাকে হচ্ছে আউটার কর্টেক্সে। ইনার মেডুলাতে শুধুমাত্র থাকে হচ্ছে আমাদের লুপ অফ হেনলি, এটা মনে রাখবেন। আর আমরা যদি একটা বোম্যান্স ক্যাপসুলের ছবি দেখি, এই যে এটা, এই যে লুপ অফ হেনলিটা, এটা শুধুমাত্র আছে হচ্ছে ইনার মেডুলাতে, বাকি পুরাটা আছে কর্টেক্সের মধ্যে। দেখেন রেনাল কর্পাসল, তারপর হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, ডিস্টাল কনভার্টেড টিবিউল, প্রক্সিমাল কনভার্টেড টিবিউল সবই আছে হচ্ছে আমাদের আউটার কর্টেক্সে। ইনার মেডুলায় শুধুমাত্র লুপ অফ হেনলিটা থাকে। আর আমরা যদি রেনাল কর্পাসলের ছবিটা দেখি, এখানে বেশ কিছু জিনিসপত্র থাকে। এর মধ্যে একটা জিনিস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মালপিজিয়ান বডি বলি। ইচ কর্পাসলকে মালপিজিয়ান বডি বলা হয়, পুরোটাকেই মালপিজিয়ান বডি বলতেছি আমরা। এবং এখানে থাকে হচ্ছে গ্লোমেরুলার প্লেক্সাস অফ ক্যাপিলারিস, এই যে এই গ্লোমেরুলার প্লেক্সাসটা, যেখানে হচ্ছে মূলত ফিল্ট্রেশন হয়। তাছাড়া এই এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের মাঝে আরেক ধরনের সেল থাকে, যেটাকে বলি আমরা ম্যাকিউলা ডেন্সা। এফারেন্ট মানে হচ্ছে আসবে, ইফারেন্ট মানে এক্সিট, এভাবে চাইলে মনে রাখতে পারেন। এফারেন্ট মানে আসবে অর্থাৎ ব্লাড ঢুকতেছে, ইফারেন্ট মানে এক্সিট ব্লাড বের হচ্ছে। এই এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওলের মাঝে একটা সেল থাকে, যেটাকে বলি ম্যাকিউলা ডেন্সা। এর কাজ হচ্ছে আমাদের বডির সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনকে সেন্স করা, অর্থাৎ আমাদের বডিতে কোনো কারণে যদি সোডিয়াম আয়ন কমে যায় সে সেন্স করতে পারে এবং সেই অনুযায়ী বডিকে সিগন্যাল পাঠাইতে পারে। সেলটার নাম কি? ম্যাকিউলা ডেন্সা, মনে রাখেন। কিডনি থেকে আর কিছু লাগবে না, এরপর চলে আসবো আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে। রিপ্রোডাক্টিভ সিস্টেমে হিস্টোরি থেকে আরো কম জিনিসপত্র আসে। পেজ নাম্বার 134, 134-এ চলে আসেন। এই একটা ছবি আছে, ছবির সাইডে দেখেন কিছু কথাবার্তা লেখা আছে। এর মধ্যে দেখেন হলুদ রঙের দাগ যেগুলো দেওয়া, স্পারমাটোগোনিয়াল স্টেম সেল, স্পারমাটোগোনিয়াম এবং প্রাইমারি স্পারমাটোসাইট, এরা হচ্ছে 2N বা ডিপ্লয়েড। এই পর্যন্ত সবগুলা ডিপ্লয়েড সেল। হ্যাপ্লয়েড শুরু হয়েছে সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে, নট স্পারমাটিড। সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকেই হ্যাপ্লয়েড শুরু হয়ে গেছে, এটা মনে রাখেন। সো উপরের গোলা দাগ দিয়ে 2N লিখে রাখেন, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে নিচ পর্যন্ত টান দিয়ে N লিখে রাখেন। কালারও ভাগ করে দেওয়া আছে, হলুদ কালার আর নীল কালার ভাগ করা আছে। জাস্ট এতটুকু হইলেই চলবে। ফিমেল রিপ্রোডাক্টিভে চলে আসেন। এখান থেকে আপনাদের হচ্ছে বেসিক্যালি তেমন কিছু লাগবে না। একটা যে চার্ট আছে, এই যে এই চার্টটা, এই চার্টের কথাগুলো আমি আপনাদেরকে আগেই লেখায় দিয়ে আসছি, যে মিওসিস 2 কমপ্লিটেড, যা ইফ ফার্টিলাইজেশন অকার, জাস্ট আফটার ফার্টিলাইজেশন মিওসিস 2 কমপ্লিট হচ্ছে। মিওসিস 2 এই যে অ্যারেস্ট হয়ে আছে হচ্ছে আমাদের মেটাফেজ 2-তে, এই যে অ্যারেস্টেড ইন মেটাফেজ 2, এটা আপনারা আগে লিখে আসছেন যে যদি ফার্টিলাইজেশন না হয় বা বিফোর ফার্টিলাইজেশন মিওসিস স্টপস এট মেটাফেজ 2। ওকে,
সবাইকে অনেক ধন্যবাদ। এতটুকুই ছিল আমাদের আজকে হিস্টোলজি। ব্রেনস্টর্মিং পার্টগুলোকে অবশ্যই ভালো করে পড়বেন। যেগুলো ইনফিনিটি স্টার টপিক এবং 3 স্টার টপিক অবশ্যই মুখস্থ রাখতে হবে। এছাড়া যেগুলো সিঙ্গেল স্টার বা ডাবল স্টার সেগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। রিডিং গুলাকে সময় নিয়ে একবার হলো রিডিং পড়েন, এতে বেসিকটা অনেকটা ক্লিয়ার হবে। পাশাপাশি জান কুইরার সামারি এবং টেবিলগুলো দেখতে পারলে ভালো। আর সেলিম রেজা অস্ট্রেলিয়া থেকে মূলত জয়েন্টগুলা পড়বেন। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আপনাদের পড়াশোনা বিষয়ক যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে লিখবেন, আমরা চেষ্টা করবো অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। এছাড়া পরবর্তীতে যদি কখনো দেখা হয় বা কোনো সলভ ক্লাসে যেগুলো জানার আপনারা জেনে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।